এর আগের ক্লাসে আমরা এক্স রশ্মির বৈশিষ্ট্য, প্রকৃতি, ব্যবহার এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এক্স রশ্মি ও পারমাণবিক সংখ্যা নিয়ে আলোচনা করব। যখন কয়েক ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন কোনো ইলেকট্রন স্রোত দিয়ে কঠিন বস্তু যেমন তামা এবং টাংস্টেনকে আঘাত করি, ওখান থেকে এক্স রশ্মির নিঃসরণ হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে এক্স রশ্মির শোষণও হয়। তো এক্স রশ্মির এই বর্ণালী বিশ্লেষণ করে কঠিন পদার্থের পারমাণবিক গঠন সম্বন্ধে আইডিয়া পাওয়া যায়, ধারণা পাওয়া যায়। যদি 35 keV গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন স্রোত দিয়ে মলিবডেনাম একটা ধাতুকে আঘাত করা যায়, সেক্ষেত্রেও এক্স রশ্মি উৎপন্ন হবে এবং সেক্ষেত্রে এক্স রশ্মির যে বর্ণালী রেখা পাওয়া যাবে সেটা মূলত দু ধরনের বর্ণালীর দ্বারা গঠিত। একটা হচ্ছে নিরবচ্ছিন্ন বর্ণালী, যেটাকে আমরা বলছি কন্টিনিউয়াস স্পেকট্রাম। আর একটা হচ্ছে রেখা বর্ণালী, বৈশিষ্ট্যমূলক বর্ণালী বা ক্যারেক্টারিস্টিক্স স্পেকট্রাম। অর্থাৎ 35 keV শক্তি সম্পন্ন কোনো ইলেকট্রন স্রোত দিয়ে যদি মলিবডেনাম ধাতুর পৃষ্ঠে আঘাত করা হয়, তখন সেখানে ইলেকট্রনগুলো গতিহীন হয়ে যায় এবং সেখান থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি, যেটাকে বলছি এক্স রশ্মি, বেরিয়ে আসে। তার যদি বর্ণালী নেওয়া যায়, সেই বর্ণালী রেখা দু ধরনের বর্ণালী দিয়ে গঠিত। একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম, আর একটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক বর্ণালী বা রেখা বর্ণালী বলে, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম। এই দুটো বর্ণালী দুটো কারণে তৈরি হয়। অর্থাৎ এই যে নিরবিচ্ছিন্ন বর্ণালীর এক্স রে প্লেটে, ফটোগ্রাফিক প্লেটে যে বর্ণালী রেখা পাওয়া যায়, সেই বর্ণালী রেখাগুলোর মধ্যে কিছু কিছু রেখা পাওয়া যাবে অত্যন্ত উজ্জ্বল, যেই রেখাগুলো বলছি আমরা বৈশিষ্ট্যমূলক বর্ণালী বা ক্যারেক্টারিস্টিক্স রেখা বা বৈশিষ্ট্যমূলক বর্ণালী। তাহলে আমরা কি দেখলাম, যে ইলেকট্রন স্রোত দিয়ে কোনো ধাতব পৃষ্ঠকে আঘাত করলে সেখান থেকে এক্স রশ্মি বেরোবে। তার স্পেকট্রামের থেকে আমরা যে কঠিন বস্তুটাকে আঘাত করা হচ্ছে তার গঠন, পারমাণবিক গঠন সম্বন্ধে আমরা জানতে পারি। তো মলিবডেনামকে 35 keV ইলেকট্রন স্রোত দিয়ে আঘাত করলে একটা বর্ণালী পাওয়া যাচ্ছে, যেটা দু ধরনের বর্ণালী রেখার সমষ্টি। একটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, আর একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম। এই দুটোর গঠন কিন্তু দু রকমের। প্রথমে আমরা এই নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম নিয়ে আলোচনা করব। এই বর্ণালীটা কিভাবে তৈরি হচ্ছে, যদি ধরি যে K0 শক্তি নিয়ে গতিশক্তি নিয়ে একটা ইলেকট্রন একটা টার্গেট পরমাণুর দিকে এগোচ্ছে, যত পরমাণু নিউক্লিয়াসের কাছাকাছি, অর্থাৎ পরমাণুর লক্ষ্যবস্তুর একটি পরমাণুর দিকে অগ্রসর হবে, ততই তার শক্তি কমতে থাকবে। এবং ধরে নিলাম
সেই K0 শক্তি নিয়ে আমরা বৈশিষ্ট্য নিরবিচ্ছিন্ন বর্ণালী নিয়ে আলোচনা করছি। K0 শক্তি নিয়ে আসছিল, এইবার একটা টার্গেট পরমাণুর কাছে চলে এসছে, তখন সে মনে করি যে ডেল্টা কে পরিমাণ শক্তি হারালো। একটা প্রথম পরমাণুর একটা টার্গেট পরমাণুর একটা ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষের ফলে সে ডেল্টা কে পরিমাণ শক্তি হারিয়ে ফেললো। তার মানে কি, ওখান থেকে ডেল্টা কে শক্তি সম্পন্ন একটা ফোটন কণা বেরিয়ে আসবে, অর্থাৎ এক্স রশ্মি পাওয়া যাবে। তারপরে ওটা ফার্দার কি হবে, K0 মাইনাস ডেল্টা কে শক্তি নিয়ে আবার সামনের দিকে এগোবে, আবার পরমাণুর সঙ্গে আবার কোনো পরমাণু ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ ঘটাবে। সেক্ষেত্রে তার কি হবে, শক্তি আরও কমবে, অর্থাৎ সেক্ষেত্রে যে ফোটন কণাটা বেরোবে তার শক্তি আরও কম। এইভাবে যত সময় না এই ইলেকট্রনটা K0 গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনটা স্থির হচ্ছে, তত সময় পরমাণুর ইলেকট্রনের সঙ্গে সে ধাক্কা করতেই থাকবে। যখন স্থির হয়ে যাবে তখন ধাক্কা বন্ধ হয়ে যাবে। বা তাহলে দেখা যাচ্ছে কি, প্রথম ধাক্কায় যে ফোটন কণা বেরিয়েছিল তার যা শক্তি, তার যা কম্পাঙ্ক, পরবর্তীকালে যে ফোটন কণা বেরিয়েছে K0 মাইনাস ডেল্টাকে শক্তি নিয়ে আঘাত করার জন্য যে ফোটন কণা বেরিয়েছে তার শক্তি কম। তাহলে এইভাবে এই যে এক্স রশ্মিগুলো বেরোচ্ছে এবং এদের যে বর্ণালী পাওয়া যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে কন্টিনিউয়াস বা নিরবচ্ছিন্ন বর্ণালী। যদিও একটা ইলেকট্রন তো যায় না, ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন দিয়ে আঘাত করানো হয়। তাহলে এই ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন দিয়ে আঘাত করলে কি হবে না, যে ফোটনগুলো বেরোবে সেগুলোই হচ্ছে এক্স রশ্মি, কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি গঠন করবে। আরেকবার বলছি, যদি একটা K0 গতিশক্তি সম্পন্ন একটা ইলেকট্রন একটা টার্গেট পরমাণুর দিকে অগ্রসর হয়, যত টার্গেট পরমাণুর দিকে অগ্রসর হবে ততই তার শক্তি হ্রাস পেতে থাকবে। ধরি একটা সংঘর্ষ হলো, একটা ইলেকট্রনের সঙ্গে পরমাণু একটা ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ হলো, তাতে কি হলো না, ডেল্টাকে পরিমাণ শক্তিও হারিয়ে ফেললো। তাহলে ওই সংঘর্ষ স্থল থেকে ডেল্টাকে শক্তি নিয়ে একটা এক্স রশ্মি ফোটন নির্গত হবে। তারপর এটা কি করবে, পরবর্তী আরেকটা পরমাণুর সঙ্গে ধাক্কা করবে, তাতে কি হবে, সেখান থেকেও একটা যে পরিমাণ শক্তিও হারাবে সেই পরিমাণ শক্তি সম্পন্ন একটা ফোটন এক্স রশ্মি ফোটন নির্গত হবে। এইভাবে যে ফোটন কণাগুলো বেরোবে এবং তার জন্য যে এক্স রশ্মি পাওয়া যাবে, এক্স রশ্মির বর্ণালী পাওয়া যাবে, সেটাই হচ্ছে তোমার নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম। এভাবে তো একটা ইলেকট্রন দিয়ে আঘাত করা না, অনেকগুলো ইলেকট্রন স্রোত দিয়ে আঘাত করা হয়, তার ফলে এর ফলে নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রামটা পাওয়া যায়। যদি ধরলাম প্রথম সংঘর্ষে এই ইলেকট্রনটা তার পুরো শক্তিটাই দিয়ে দিল, তাহলে সংঘর্ষ স্থল থেকে যে ফোটনটা বেরোবে তার শক্তি কত হবে না, K0 ইকুয়াল টু এইচ নিউ। প্রথম সংঘর্ষে যদি K0 গতিশক্তিটা দিয়ে দেয়, তাহলে সংঘর্ষ স্থল থেকে যে ফোটনটা বেরোবে তার গতিশক্তি কত হবে, এইচ নিউ, অর্থাৎ hc বাই ল্যামডা। নিউ হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর গতিবেগ। তাহলে hc বাই ল্যামডা, অর্থাৎ এখানে ল্যামডাকে আমরা যদি ল্যামডা মিনিমাম বলি, সংঘর্ষে যে ফোটনটা বেরোবে তার তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম যদি ধরা হয়, তাহলে ল্যামডা মিন সবচেয়ে কম যে তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে সেটা হচ্ছে কত না hc বাই K0। এই ল্যামডা মিনিমামটা কিন্তু কোন ধাতব পৃষ্ঠের সঙ্গে ইলেকট্রন স্রোতের সংঘর্ষ ঘটানো হচ্ছে তার উপর নির্ভর করে না। এই ল্যামডা মিনটা কোন ধাতব পদার্থ ব্যবহার করেছি তার উপর নির্ভর করে না। ধাতব পদার্থ পাল্টে গেলে স্পেকট্রামটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ল্যামডা মিনিমাম একই থাকবে। এবারে আমরা এই কন্টিনিউয়াস স্পেকট্রামের ছবি আঁকব। একটা ছবি আমরা আঁকি। ছবিটা হচ্ছে এটা আমরা আঁকছি হচ্ছে আপেক্ষিক প্রাবল্য, এই দিকটা হচ্ছে আপেক্ষিক প্রাবল্য,
অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমরা আঁকছি, এক্স অক্ষ বরাবর আমরা করছি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা ভাগ করে নিই, এটা 30, এটা 40, এটা 50, এটা 60, এটা 70, 80, এটা 90। এগুলো তরঙ্গ দৈর্ঘ্য ইন পিকোমিটার, মানে 10⁻12 মিটার তরঙ্গ দৈর্ঘ্যগুলো এদিকে হচ্ছে। এখানে হচ্ছে আপেক্ষিক তীব্রতা, আপেক্ষিক প্রাবল্য, অর্থাৎ যে এক্স রশ্মিটা স্পেকট্রামটা আসছে বর্ণালী তার প্রাবল্য। তো এখানে আমরা লেখচিত্রটা কিরকম পাবো না, এরকম এই যে রেখাটা আমরা পাচ্ছি এটা হচ্ছে তোমার এরকম এইভাবে আসবে। এখানে দেখো এই যে লেখচিত্রটা পাওয়া গেছে এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন বর্ণালী। এটাকে আমরা বলছি নিরবচ্ছিন্ন বর্ণালী, নিরবচ্ছিন্ন বর্ণালী। এবার এই ব্যাখ্যাগুলো আমরা পরে আসি, এগুলোকে আমরা বলছি বৈশিষ্ট্যমূলক বর্ণালী। এই যে এগুলোকে বলা হচ্ছে বৈশিষ্ট্যমূলক বর্ণালী, এটাকে আমরা বলছি কে বিটা লাইন আর কে আলফা লাইন। এটাকে আমরা বলছি কে বিটা লাইন। এটাই হচ্ছে দুটো মিলেই হচ্ছে বৈশিষ্ট্যমূলক। এগুলো কি হচ্ছে, এই দুটোই হচ্ছে বৈশিষ্ট্যমূলক, বৈশিষ্ট্যমূলক বর্ণালী। এটা কি হচ্ছে বৈশিষ্ট্যমূলক বর্ণালী। আমরা বলেছিলাম দু ধরনের বর্ণালী পাওয়ার কথা, একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী আর একটা হচ্ছে তোমার বৈশিষ্ট্যমূলক বর্ণালী। তো এখানে এই বৈশিষ্ট্যমূলক বর্ণালীর ব্যাখ্যাটা কি রকম না, যদি উচ্চগতি সম্পন্ন কোনো ইলেকট্রন একটা পরমাণু বাইরের কক্ষের যে ইলেকট্রন থাকে তার বাইরের কক্ষের ইলেকট্রনের তুলনায় পরমাণু নিউক্লিয়াসের কাছাকাছি যে কক্ষপথে ইলেকট্রনগুলো আছে সেই পর্যন্ত তাদের প্রভাব থাকতে পারে। একটা উচ্চগতি সম্পন্ন ইলেকট্রন দিয়ে যদি কোনো পরমাণুকে আঘাত করা হয় সেক্ষেত্রে সেই উচ্চগতি সম্পন্ন ইলেকট্রনের প্রভাব কিন্তু নিউক্লিয়াসের কাছাকাছি থাকা যে কক্ষপথগুলো আছে তার উপর প্রভাব থাকে। যদি একটা উচ্চগতি সম্পন্ন ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের কাছে অবস্থিত কে কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বিচ্ছিন্ন করে দেয়, কক্ষচ্যুত করে দেয়, তাহলে কি হবে, কে কক্ষে একটা ইলেকট্রন ঘাটতি হবে। তখন কে কক্ষে সেই ইলেকট্রন ঘাটতিটাকে পূরণ করার জন্য এল কক্ষ বা এম কক্ষ থেকে ইলেকট্রন ঝাঁপ দেবে, তার ফলে সেখান থেকে একটা বিকিরণ বেরোবে, সেটা হচ্ছে কে আলফা লাইন।
অর্থাৎ এর কক্ষ থেকে যদি একটা ইলেকট্রন কে কক্ষে ঝাঁপ দেয়, তার জন্য যে এক্স রে ফোটনটা নির্গত হবে সেটা হচ্ছে কে আলফা। আবার কে এল কক্ষ থেকে কে কক্ষে ঝাঁপ দিলে, আবার এম কক্ষ থেকে যদি কে কক্ষে ঝাঁপ দেয়, সেটা তার জন্য যে ফোটনটা নির্গত হবে, তার জন্য যে রেখাটা পাওয়া যাবে সেটাকে বলছি কে বিটা। এই দুটো রেখা কে আলফা এবং কে বিটা প্রাবল্যটা একটু বেশি, উজ্জ্বলতা একটু বেশি। কেন? ভেতরের কক্ষের ইলেকট্রনকে বের করে দিয়েছি, তার ফলে উচ্চ কক্ষ থেকে যখন সেই ভিতরের কে কক্ষের যে শূন্যস্থানটা সৃষ্টি হয়েছে, এই শূন্যস্থানটা পূরণ করার জন্য যখন ইলেকট্রন এল বা এম কক্ষ থেকে জাম্প দেবে, তখন যে এক্স রে ফোটনটা বেরোবে তার শক্তি অনেক বেশি এবং তার তীব্রতাও বেশি। এই দুটো লাইন হলো, এটা হচ্ছে কে আলফা লাইন, অর্থাৎ কে কক্ষে এল কক্ষ থেকে কে কক্ষে একটা ইলেকট্রন এলে, এল কক্ষ থেকে কে কক্ষে, এল থেকে কে কক্ষে ইলেকট্রন এলে, ইলেকট্রন জাম দিলে। আর এটা হচ্ছে তোমার এম কক্ষ থেকে কে কক্ষে, এটা কি? এটা হলো এম থেকে কে কক্ষে এলে এই লাইনটা পাওয়া যায়। তার মানে আমরা দেখলাম যে কন্টিনিউয়াস স্পেকট্রাম সঙ্গে বৈশিষ্ট্যমূলক স্পেকট্রাম বা বৈশিষ্ট্যমূলক রেখা বর্ণালী পাওয়া যাচ্ছে। অর্থাৎ তীব্রগতি সম্পন্ন ইলেকট্রন যদি পরমাণু নিউক্লিয়াসের কাছে থাকা কক্ষ থেকে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করে যায়, তখন যে রেখা পাওয়া যাবে তার তীব্রতা বা আপেক্ষিক প্রাবল্য অনেক বেশি। কিন্তু পরমাণু নিউক্লিয়াসের থেকে অনেক দূরের কক্ষে থাকা ইলেকট্রনগুলোকে যখন কম গতিসম্পন্ন ইলেকট্রন দিয়ে আঘাত করা হবে, তখন যে এক্স রে ফোটন বেরোবে তার যে বর্ণালী রেখা, সেটাকে আমরা বলছি নিরবিচ্ছিন্ন বর্ণালী। আর তীব্র গতি সম্পন্ন ইলেকট্রন যখন পরমাণুর কাছে থাকা কে কক্ষ থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করে দেবে এবং সেই কে কক্ষে যখন বাইরের উচ্চ কক্ষ থেকে ইলেকট্রন সংক্রমণ হবে, তখন যে বিকিরণ বেরোবে তার জন্য যে এক্স রশ্মি ফোটন বেরোবে, সেটাকে বলছি কে আলফা লাইন, কে এল কক্ষ থেকে কে কক্ষে। আর কে বিটা লাইন হলো এম কক্ষ থেকে কে কক্ষে। অর্থাৎ কন্টিনিউয়াস স্পেকট্রামের সঙ্গে উজ্জ্বল রেখা পাওয়া যাবে, কন্টিনিউয়াসের মাঝখানে কিছু উজ্জ্বল রেখা পাওয়া যাবে, যেটাকে আমরা বলছি বৈশিষ্ট্যমূলক বর্ণালী। এছাড়া এল আলফা এবং এল বিটা হতে পারে। যদি এল কক্ষ থেকে যায়, এল আলফা এল বিটাও হতে পারে। এল বিটা এল আলফা মানে কি? এম থেকে এম টু এল। আর এল বিটা মানে হচ্ছে এন টু এল। এল আলফা মানে এম টু এল আর এল বিটা মানে এন টু এল। যদিও এই চূড়াগুলোর তীব্রতা অনেক কম, তীব্রতা বেশি কে আলফা লাইনটা, কে বিটার তুলনায় কে বিটা অনেক কম, কে আলফা লাইনটার তীব্রতা সবচেয়ে বেশি। এই হলো নিরবিচ্ছিন্ন বর্ণালী এবং বৈশিষ্ট্যমূলক বর্ণালী। আমরা বলেছিলাম মলিবডেনামকে 35 কেভি বা তার চেয়ে বেশি গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন দিয়ে আঘাত করলে এক ধরনের বর্ণালী পাওয়া যাবে, যেটা দুটো বর্ণালীর সমষ্টি, একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী, একটা বৈশিষ্ট্যমূলক বর্ণালী। নিরবিচ্ছিন্ন বর্ণালী কম গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন যখন পরমাণুর নিউক্লিয়াস থেকে দূরের কক্ষে অবস্থিত ইলেকট্রনকে বিচ্ছিন্ন করে, তখন যে এক্স রশ্মি বর্ণালী পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। আবার তীব্র গতি সম্পন্ন বা উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন যখন পরমাণুর নিকটে থাকা কে কক্ষ থেকে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করে দেয়, তখন যে এক্স রশ্মি ফোটন বেরোয় সেটা তার জন্য পাওয়া যাবে কে আলফা লাইন, এর তীব্রতা বেশি। কে আলফা লাইনটা পাওয়া যাবে এল থেকে কে কক্ষে সংক্রমণের জন্য, অর্থাৎ কে কক্ষে ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে, তখন এল কক্ষ থেকে একটা ইলেকট্রন যদি কে কক্ষে ঝাঁপ দেয়, তখন তার কে আলফা লাইন পাওয়া যাবে। আর এল কক্ষ থেকে কে কক্ষে দিলে কে বিটা লাইন পাওয়া যাবে। এই কে বিটা লাইনের তীব্রতাটা সবচেয়ে বেশি। এই হলো আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী এবং বৈশিষ্ট্যমূলক বর্ণালী। এবার আমরা মোজলে সূত্র 1913 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী মোজলে মোজলের সূত্র
মজলের সূত্র। মজলের সূত্রটা কি বলছে? মজলের সূত্র বলার আগে আমরা কিছু আলোচনা করব। মজলের সূত্রটা বলার আগে 1913 খ্রিস্টাব্দে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী H.G. মোজলি, নাম হচ্ছে H.G. মোজলি, অনেকগুলো টার্গেট, যতগুলো অনেক লক্ষ্যবস্তু হিসেবে যতগুলো মৌল পেয়েছিলেন সমস্ত মৌলগুলোকে নিয়ে তার উপরে উচ্চগতি সম্পন্ন ইলেকট্রন দিয়ে আঘাত করেছিলেন এবং সেক্ষেত্রে বর্ণালী বিশ্লেষণ করে তিনি দেখলেন যে বিভিন্ন মৌলের যে কে আলফা লাইনগুলো পাওয়া যাচ্ছে, যতগুলো মৌল পেয়েছিলেন সেগুলোকে টার্গেট হিসাবে নিয়ে উচ্চগতি সম্পন্ন ইলেকট্রন দিয়ে আঘাত করলেন এবং প্রতিটা মৌলের ক্ষেত্রে তিনি কে আলফা লাইনটাকে বিশ্লেষণ করলেন এবং কে আলফা লাইনটা বিশ্লেষণ করার পর উনি বললেন এই যে কে আলফা লাইনটা, এটা কে আলফা চূড়া বা কে আলফা লাইনটা পর্যায় সারণীর, আমাদের যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীর নিয়ম অনুযায়ী একটি নিয়মে আছে। অর্থাৎ কি হলো না, অনেকগুলো টার্গেট নিউক্লিয়াস, অনেকগুলো টার্গেট মৌল নিলেন, সেগুলোকে তীব্রগতি সম্পন্ন ইলেকট্রন দিয়ে আঘাত করা হলো এবং প্রতিটা মৌলের ক্ষেত্রে কে আলফা লাইন পাওয়া গেল এবং বিভিন্ন মৌলের কে আলফাগুলি, অর্থাৎ তিনি এক্সপ্রেসিভ যে কে আলফা লাইনগুলো বৈশিষ্ট্যমূলক এক্সরেগুলো পাওয়া গেল সেগুলো বিশ্লেষণ করলেন এবং বিশ্লেষণ করার পর তিনি দেখলেন যে কে আলফা চূড়াগুলি পর্যায় সারণী অনুযায়ী একটি নিয়মে আবদ্ধ। অর্থাৎ তিনি বিভিন্ন মৌলের পর্যায় সারণীতে অবস্থানের সাপেক্ষে, বিভিন্ন মৌলের পর্যায় সারণীতে অবস্থানের সাপেক্ষে যে কে আলফা লাইনগুলো পাওয়া গেছে তাদের কম্পাঙ্কের বর্গমূলের সঙ্গে একটা লেখচিত্র আঁকলেন, যেটাকে আমরা বলছি মোজলে প্লট। জিনিসটা কিরকম না, এরকম। এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, এক্স অক্ষ বরাবর করা হলো পর্যায় সারণীতে মৌলের ক্রমিক সংখ্যা। এটা কি পর্যায় সারণীতে মৌলের ক্রমিক সংখ্যা, আর এই দিকটা হচ্ছে কম্পাঙ্ক, কে আলফা লাইনের কম্পাঙ্কের বর্গমূল অর্থাৎ রুট নিউ, অর্থাৎ হচ্ছে কম্পাঙ্কের বর্গমূল, কম্পাঙ্কটা হচ্ছে নিউ হলে কম্পাঙ্কের বর্গমূল, এটা হচ্ছে কি কম্পাঙ্কের বর্গমূল তিনি এই দিক বরাবর বসালেন এবং এখানে আমরা কতগুলো দেখাচ্ছি রেখা, 0, এটা 10, 20, 30, 40, 50, আর এই দিকটা 0.5, 1, 0.5, 1, 0, 1.5, 2, 2.5। আর এখানে যেটা তিনি বললেন এটা হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে 10⁹ হার্জ হোল টু দি পাওয়ার হাফ, অর্থাৎ 10⁹ ইন্টু 0.5 এরকম করে পরপর লেখচিত্রগুলো পাওয়া গেল। এতে পাওয়া যাচ্ছে কি এইখানে যে এটা হচ্ছে 10, 20, 30, 40, 50, এইখানে বিভিন্ন বিন্দুগুলো পাওয়া গেল। অর্থাৎ এই যে এই একটা বিন্দু, এরকম বিভিন্ন পয়েন্টগুলো পাওয়া গেল এবং
এই যে রেখাটা পাওয়া গেল, এইটাকে বলা হচ্ছে মজলে প্লট, মজলে রেখাচিত্র। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, সিলিকন, ক্লোরিন, সিলিকন, এটা হচ্ছে ক্লোরিন, এইটা হচ্ছে তোমার ক্যালসিয়াম, এইটা 50-এর কাছাকাছি যেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার কি বলে এজি, এজি, এজি 50 নয়, 50-এর কাছাকাছি, পিডি, এইরকম বিভিন্ন মৌলগুলো পর্যায় সারণীতে অবস্থান এবং তাদের এক্স রশ্মির যে কে আলফা লাইন তার কম্পাঙ্কের বর্গমূল, তার কম্পাঙ্কের বর্গমূল ড্রপ করে যে রেখাটা পাওয়া গেল, এই যে রেখাটা পাওয়া গেছে, এই যে রেখাটা বিভিন্ন আরো এর মাঝখানে অনেক মৌল আছে, এই যে রেখাটা পাওয়া গেছে এটাকে বলা হচ্ছে মজলে প্লট। তো এখানে মজলে তার পরীক্ষার উপর ভিত্তি করে এই যে রেখাচিত্রটা পাওয়া গেল, মজলে তার পরীক্ষার উপর ভিত্তি করে বললেন যে প্রতিটি মৌলের একটা প্রাথমিক রাশি আছে। যদি পর্যায় সারণী অনুযায়ী একটা মৌল থেকে আর একটা মৌলে যাওয়া যায়, তাহলে একটা মৌল থেকে আর একটা মৌলে যাওয়া যায়, সেই রাশিটির মান ক্রমশ বাড়তে থাকে। বলছে প্রতিটা মৌলের একটা প্রাথমিক রাশি আছে, পর্যায় সারণী বরাবর একটা মৌল থেকে যখন আর একটা মৌলে আমরা যাব, সেই রাশির মানটা বাড়তে থাকে। এই রাশিটি নিউক্লিয়াসের মধ্যস্থিত কোনো আধান হওয়াই সম্ভব, আধান হওয়াই সম্ভব। একেই বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এবং পারমাণবিক সংখ্যা থেকে কোনো মৌলের প্রকৃত পরিচয় পাওয়া যায়। তাহলে মজলে কি করলেন? 1913 সালে বিভিন্ন মৌল নিলেন টার্গেট কঠিন পদার্থ হিসাবে, সেখানে উচ্চগতি সম্পন্ন ইলেকট্রন দিয়ে আঘাত করা হলো, এবং প্রতিটা মৌলের ক্ষেত্রে যে কে আলফা বৈশিষ্ট্যমূলক কে আলফা লাইন পাওয়া গেল, তার বর্গমূলের, তার কম্পাঙ্কের বর্গমূল y অক্ষ বরাবর, এবং পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে তাদের অবস্থান অনুযায়ী একটা লেখচিত্র আঁকলেন। লেখচিত্র এঁকে দেখলেন একটা সরল লেখা পাওয়া গেল। আমরা দেখিয়েছি এই যে অ্যালুমিনিয়াম, সিলিকন, এই যে পর্যায় সারণীতে অবস্থান 13, অ্যালুমিনিয়াম 13, সিলিকন, ক্লোরিন 17, ক্যালসিয়াম 20, এরকম পরপর আছে। তাহলে এইবার হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান আর কে আলফা লাইনের কম্পাঙ্কের বর্গমূল, এইগুলো প্লট করে একটা সরলরেখা পাওয়া গেল। সেই সরলরেখার থেকে সেই যে সরলরেখাটা পাওয়া গেল এটাকে বলা হচ্ছে মজলে প্লট বা মজলে রেখাচিত্র। এটাকে কি বলছে? মজলে রেখা, এটাকে বলা হচ্ছে মজলে প্লট বা মজলে রেখাচিত্র। এখান থেকে মজলে একটা মন্তব্য করলেন যে মৌলের একটি প্রাথমিক রাশি আছে, প্রাথমিক রাশি আছে। যদি পর্যায় সারণী বরাবর একটা মৌল থেকে আরেকটা মৌলে যাওয়া যায়, তখন সেই রাশিটির মান ধীরে ধীরে বাড়তে থাকে। তখন তিনি বললেন ওই রাশিটা ওই মৌলের নিউক্লিয়াসের মধ্যস্থিত কোনো আধান হওয়া সম্ভব, এবং সেটাকেই বললেন মৌলের পারমাণবিক সংখ্যা। এবং পারমাণবিক সংখ্যার থেকে কোনো মৌলের প্রকৃত পরিচয় পাওয়া যায়। অর্থাৎ এই মজলের এই পর্যায় সারণীতে মৌলের অবস্থান এবং কে আলফা লাইনের কম্পাঙ্কের বর্গমূলের লেখচিত্র থেকে উনি মন্তব্য করলেন প্রতিটা মৌলের একটা প্রাথমিক রাশি আছে, প্রতিটা মৌলের একটা প্রাথমিক রাশি আছে, যেটা পর্যায় সারণী বরাবর একটা মৌল থেকে আর একটা মৌলে গেলে সেই রাশিটার মান ক্রমশ বাড়তে থাকে, এবং সেই রাশিটা নিউক্লিয়াসের মধ্যস্থিত কোনো আধান হওয়াই সম্ভব, এবং সেটাকে উনি বললেন মৌলের পারমাণবিক সংখ্যা। এবং পারমাণবিক সংখ্যা দিয়ে কোনো মৌলের প্রকৃত পরিচয় পাওয়া যায়। এবার হচ্ছে মজলে সূত্রের স্টেটমেন্ট। মজলে সূত্রটা কি? মজলে সূত্র, মজলে সূত্রের স্টেটমেন্ট। মজলে সূত্রটা কি বলছে? কোন মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর একটি চূড়া কোন মৌলের
বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর একটি চূড়া, এক্স রশ্মি বর্ণালীর একটি চূড়া কম্পাঙ্কের বর্গমূল, চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পারমাণবিক সংখ্যার সমানুপাতি। অর্থাৎ কোন মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পারমাণবিক সংখ্যার সমানুপাতি। অর্থাৎ যদি এক্স রশ্মির বৈশিষ্ট্যমূলক বৈশিষ্ট্যমূলক বর্ণালীর কম্পাঙ্ক নিউ হয়, তাহলে রুট ওভার নিউ সমানুপাতি জেড। নিউটা হলো কম্পাঙ্ক, নিউ হলো কম্পাঙ্ক, আর জেড হলো তোমার নিউ হলো কম্পাঙ্ক, জেড হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। তাহলে নিউ হলো কম্পাঙ্ক এবং জেড হলো পারমাণবিক সংখ্যা, অর্থাৎ রুট নিউ সমানুপাতি জেড। অর্থাৎ কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পারমাণবিক সংখ্যার সমানুপাতি। দেখো লেখচিত্রটা স্ট্রেট লাইন এসেছে, প্রায় সমানুপাতি, অর্থাৎ পর্যায় সারণীতে অবস্থান আর কম্পাঙ্কের রুট নিউ কম্পাঙ্কের বর্গমূল। এবার বোর তত্ত্ব থেকে মৌলিক রেখাচিত্রের ব্যাখ্যা। বোর তত্ত্ব থেকে মজলের রেখাসূত্রের ব্যাখ্যা। বোর তত্ত্বের থেকে মজলের রেখা চিত্রের ব্যাখ্যা। বোর তত্ত্ব থেকে মজলের রেখাচিত্রের ব্যাখ্যা। শুধুমাত্র মজলের রেখাচিত্রের সাহায্যে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান সঠিকভাবে নির্ণয় করা সম্ভব। 1913 সালে তিনি এক্সপেরিমেন্ট করার পর মজলের রেখাচিত্র থেকে কোনো মৌলের পর্যায় সারণীতে সঠিক অবস্থান একমাত্র মজলের রেখাচিত্রের সাহায্যেই নির্ণয় করা সম্ভব, এবং বোর তত্ত্বের সাহায্যে মজলের রেখাচিত্রের আবার ব্যাখ্যা সম্ভব। আমরা জানি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n-তম কক্ষপথে শক্তি কত হয়, E = -13.6 / n² ইলেকট্রন ভোল্ট। আমরা কি জানি, হাইড্রোজেন পরমাণুর n-তম শক্তি স্তরের শক্তি হচ্ছে En। n-তম শক্তি স্তরের শক্তি En = -13.6 / n² ইলেকট্রন ভোল্ট। এবার যদি জেড হাইড্রোজেনের ওমান পারমাণবিক সংখ্যা, যদি জেড পারমাণবিক সংখ্যা সম্পন্ন কোনো পরমাণু হয় এবং সেই জেড পারমাণবিক সংখ্যা সম্পন্ন পরমাণুর কে কক্ষের একটা যদি ইলেকট্রন বেরিয়ে যায়, জেড পারমাণবিক সংখ্যা সম্পন্ন একটা পরমাণু যার কে কক্ষ থেকে আমরা জানি 3 বা তার বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের কে কক্ষে দুটো করে ইলেকট্রন থাকে।
এবার জেড যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌলের কে কক্ষ থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, কে কক্ষ থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, তাহলে প্রথম এবং দ্বিতীয় স্তরের শক্তির সমীকরণ কত হবে? প্রথম এবং দ্বিতীয় স্তরের প্রথম স্তরে মনে করলাম E1 ইকাল টু হবে -13.6 বাই 1 স্কয়ার ইন্টু জেড মাইনাস 1 হোল স্কয়ার ইলেকট্রন ভোল্ট, এবং দ্বিতীয় স্তরের শক্তি হবে -13.6 ইন্টু জেড মাইনাস 1 হোল স্কয়ার বাই 2 স্কয়ার ইলেকট্রন ভোল্ট। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আমরা কি বলছি, জেড পারমাণবিক, এটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, আর জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা ইলেকট্রনের কে কক্ষপথ থেকে যদি একটা ইলেকট্রন বের করে নেওয়া হয়, তাহলে কে কক্ষপথ থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে তখন সেই পরমাণুটার ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় স্তরের শক্তি হবে -13.6 ইন্টু জেড মাইনাস 1 হোল স্কয়ার বাই 1 স্কয়ার, আর E2 ইকাল টু হবে -13.6 ইন্টু জেড মাইনাস 1 হোল স্কয়ার বাই 2 স্কয়ার ইলেকট্রন ভোল্ট। এটা কি করে হলো? না, আমরা জানি যে কোনো একটা কক্ষের ইলেকট্রনের উপর পরমাণু নিউক্লিয়াসে শুধু ধনাত্মক আধানেরই প্রভাব থাকে না। কোনো একটা কক্ষের একটা ইলেকট্রনের উপর পরমাণু নিউক্লিয়াসে শুধু ধনাত্মক আধানেরই প্রভাব থাকে না, ওই কক্ষের ইলেকট্রন এবং পরমাণু যে ধনাত্মক আধান তাদেরও প্রভাব থাকে। এবার দেখো, পরমাণুর নিউক্লিয়াসের সবচেয়ে কাছের কক্ষ হচ্ছে কে কক্ষ, তারপরে আছে এল কক্ষ। তাহলে কে কক্ষ থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তার মানে এল কক্ষের কোনো একটা ইলেকট্রনের উপর পরমাণুর যে প্রভাব থাকবে, মানে সেক্ষেত্রে যেন ধরে নেওয়া হচ্ছে এরকম যে কে কক্ষ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, আর পরমাণুতে আমার জেড সংখ্যক প্রোটন ছিল, জেড সংখ্যক আধান ছিল, পজিটিভ আধান, তাই তো? তাহলে কে কক্ষে একটা ইলেকট্রন থেকে গেছে, তাহলে কার্যকর অর্থাৎ এল কক্ষে একটা ইলেকট্রনের উপর কার্যকর ধনাত্মক আধান হয়ে যাচ্ছে তখন জেড মাইনাস 1। পরমাণুর ধনাত্মক আধান ছিল জেড সংখ্যক প্রোটন, তাহলে একটা ইলেকট্রন কে কক্ষে থেকে গেছে, তাহলে এল কক্ষে বা তার দূরবর্তী কক্ষে একটা ইলেকট্রনের উপর পরমাণুর কার্যকর ধনাত্মক আধান হয়ে যাচ্ছে জেড মাইনাস 1, যেটা জেড স্কয়ার ছিল সেটা জেড মাইনাস 1। তাহলে প্রথম কক্ষের শক্তি হবে কত? -13.6 ইন্টু জেড মাইনাস 1 হোল স্কয়ার বাই 1 স্কয়ার। দ্বিতীয় কক্ষের শক্তি হবে 13.6 জেড মাইনাস 1 হোল স্কয়ার বাই 2 স্কয়ার। এবার বর্ণালী কে আলফা বর্ণালী পাওয়ার জন্য কি হয় না, এল কক্ষ থেকে কে আলফা বর্ণালী পাওয়ার জন্য কি করতে হবে না, এল কক্ষ থেকে মানে n ইকুয়াল টু 2 থেকে কে কক্ষে n ইকুয়াল টু 1 কক্ষে ইলেকট্রনের সংক্রমণ হতে হবে, তবে কে আলফা লাইন আমরা পাবো। তাহলে সেক্ষেত্রে যে ফোটনটা বেরোবে তার কম্পাঙ্ক যদি আমরা নিউ ধরি, তাহলে আমরা কি পাবো না, এইচ নিউ ইকুয়াল টু হবে E2 মাইনাস E1। এইচ নিউ ইকুয়াল টু কত হবে? E2 মাইনাস E1। এল কক্ষ থেকে কে কক্ষে সংক্রমণ, এই এল কক্ষ থেকে কে কক্ষ n ইকুয়াল টু 2 থেকে n ইকুয়াল টু 1, তাহলে সেখান থেকে যে এক্স রশ্মি ফোটনটা বেরোবে তার কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে তার শক্তি কত হবে? এইচ নিউ ইকুয়াল টু 2 মাইনাস E1। এই দুটো স্তরের শক্তির পার্থক্য, তার মানে কত হবে না -13.6 ইন্টু জেড মাইনাস 1 এর হোল স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস 13.6 ইন্টু জেড মাইনাস 1 এর হোল স্কয়ার বাই 1 স্কয়ার। এটা ইলেকট্রন ভোল্ট হবে, ইলেকট্রন ভোল্ট। তার মানে এটাকে তুমি কাটাকাটি করলে হবে তোমার 13.6, এটা হবে 10.2 ইন্টু জেড মাইনাস 1 এর হোল স্কয়ার। 10.2 ইন্টু
এইচ নিউ ইকুয়াল টু 10.2 ইন্টু জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার। তার মানে নিউ তোমার এইচ নিউ ইকুয়াল টু পাওয়া গেল, তাহলে নিউ রুট নিউ সমানুপাতিক হয়ে যাবে জেড মাইনাস 1। মানে এই জিনিসটা এরকম আসবে, নিউ সমান হবে 10.2 বাই এইচ ইন্টু জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার রুট নিউ, মানে এটা একটা ধ্রুবক এসে যাবে 10.2 বাই এইচ সমানুপাতিক জেড মাইনাস 1 রুট নিউ সমানুপাতিক জেড মাইনাস 1। এটা একটা সরল লেখার সমীকরণ। এটা কি? এটা একটা সরল লেখার সমীকরণ। রুট নিউ সমানুপাতিক জেড মাইনাস 1 এটা একটা সরল লেখার সমীকরণ। আবার আমরা যদি পারমাণবিক সংখ্যার সঙ্গে কে আলফা চূড়া বর্গমূলের লেখচিত্র আঁকি, সেটিও একটা সরল লেখা এসেছিল মজলে রেখাটা। পারমাণবিক সংখ্যার সঙ্গে কে আলফা চূড়ার বর্গমূলের, কে আলফা চূড়ার কম্পাঙ্কের বর্গমূলের কি এসেছিল, সেটা একটা সরল লেখা। আবার এখানেও তাই, দেখো যে এক্সপ্রেসিভ ফোটনটা বেরোচ্ছে তার কম্পাঙ্কের বর্গমূল এবং মৌলের পারমাণবিক সংখ্যার সঙ্গে সমানুপাতিক। জেড আর জেড মাইনাস 1 কার্যত জেড, রুট নিউ সমানুপাতিক জেড মাইনাস 1। তার মানে আমরা যদি পারমাণবিক সংখ্যার সঙ্গে কে আলফা চূড়ার কম্পাঙ্কের বর্গমূলের লেখচিত্র আঁকি, সেটি একটি সরলরেখা হবে। এইভাবেই মজলে রেখাচিত্রের সাহায্যে মজলের রেখাচিত্রের তাত্ত্বিক ভিত্তি বোরের তত্ত্ব থেকে দেখা, বোর তত্ত্বের মাধ্যমে মজলে রেখাচিত্রের তাত্ত্বিক ভিত্তি আমরা দেখতে পেলাম। এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মজলে সূত্রের ইম্পর্টেন্স অফ মজলে ওয়ার্ক, ইম্পর্টেন্স মজলের কাজের গুরুত্ব, মজলের কাজের গুরুত্ব, মজলের কাজের গুরুত্ব কি না, মজলের কাজের জন্যই এক্স রশ্মি, মজলের কাজের জন্যই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীকে মৌলের পরিচায়ক ভিত্তি হিসাবে ধরা হয়েছে। এক্স রশ্মি মৌলের কাজের জন্য এক্স রশ্মির বৈশিষ্ট্যমূলক বর্ণালীকে মৌলের পরিচায়ক ভিত্তি হিসাবে ধরা হয়েছে। 1 নম্বর, 1913 সালের আগে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়েছিল। 1913 সালের আগে মৌলগুলিকে ক্রমবর্ধমান মজলে কাজের জন্যই এক্স রশ্মির বৈশিষ্ট্যমূলক বর্ণালী কে মৌলের পরিচায়ক ভিত্তি হিসাবে ধরা হয়। 1913 সালের আগে 2 নম্বর, 1913 সালের আগে মৌলগুলিকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়েছিল এবং তা সত্ত্বেও পরীক্ষার ভিত্তিতে কিছু কিছু মৌলকে তার চেয়ে কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের আগে রাখা হয়েছিল। কিছু কিছু মৌলকে তার চেয়ে কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের আগে রাখা হয়েছিল। মজলের কাজের পর সেই জিনিসটা আর থাকলো না, সেই জিনিসটার ব্যতিক্রমটা বোঝা গেল এবং মজলের কাজের পর সেই জিনিসটার পার্থক্যটা মুছে গেল। 3 নম্বর হচ্ছে
1913 সালের আগে পর্যায় সারণীতে যে সমস্ত অনেক ফাঁকা জায়গা ছিল, 1913 সালের পর মজলের এই বৈশিষ্ট্যমূলক রেখাচিত্র আবিষ্কারের পর এই ফাঁকা জায়গাগুলো সহজে পূরণ করা সম্ভব হয়েছে। 4 নম্বর, ল্যান্থানাইট মৌলগুলোর রাসায়নিক ধর্ম একই। ল্যান্থানাইট মৌলগুলোর রাসায়নিক ধর্ম প্রায় একই, সেই কারণে মৌলগুলোকে ল্যান্থানাইট মৌলগুলির রাসায়নিক ধর্ম প্রায় একই, সেই কারণে পর্যায় সারণীতে সঠিক অবস্থানে তাদের বসানো সম্ভব হচ্ছিল না, কিন্তু মজলের কাজের পর সেগুলোকে সঠিক অবস্থানে বসানো সম্ভব হয়েছে। এবং মজলের 5 নম্বর, মজলের কাজের উপর ভিত্তি করে ইউরেনিয়ামের পরবর্তী বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কয়েকটি মৌলের কেউ চেনা সম্ভব হয়েছে। তাহলে মজলের কাজের গুরুত্ব আরেকবার বলছি, মজলের কাজের জন্যই বৈশিষ্ট্যমূলক এক্স-রে বর্ণালীকে মৌলের পরিচায়ক ভিত্তি হিসাবে ধরা হয়েছে। মজলের কাজের জন্যই বৈশিষ্ট্যমূলক এক্স-রে বর্ণালীকে কোনো মৌলের পরিচায়ক ভিত্তি হিসাবে ধরা হয়েছে। 2 নম্বর, 1913 সালের আগে মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়েছিল এবং কিছু কিছু মৌলকে তার চেয়ে কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের আগে রাখা হয়েছিল। মজলের কাজের পর সেই ব্যতিক্রমটা চলে গেল। 3 নম্বর, 1913 সালের আগে পর্যায় সারণীতে অনেক ফাঁকা জায়গা ছিল, মজলের কাজের পর সেই ফাঁকা জায়গাগুলো সহজে পূর্ণ করা সম্ভব হলো। 4 নম্বর, ল্যান্থানাইট যে মৌলগুলো আছে তাদের রাসায়নিক ধর্ম প্রায় একই, সেই জন্য সঠিকভাবে তাদের পর্যায় সারণীতে বসানো সম্ভব হচ্ছিল, কিন্তু মজলের কাজের পর সেটা সম্ভব হয়ে গেল। শুধু তাই নয়, ইউরেনিয়াম পরবর্তী যে সমস্ত কিছু মৌল আছে সেটাও কিন্তু বর্ণালীর সাহায্যে ইউরেনিয়াম থেকে বেশি পারমাণবিক সংখ্যা কিছু মৌলকেও চেনা সম্ভব হয়েছে। এই হলো মজলের কাজের গুরুত্ব। এটা হচ্ছে এক্স-রশ্মি বর্ণালীর সাহায্যে কিন্তু পরমাণুর পারমাণবিক গঠনটা বোঝা যাচ্ছে। সাধারণ আলোর বর্ণালীর থেকে কিন্তু এটা বোঝা সম্ভব নয়। এটা কেবলমাত্র মৌলের এক্স-রশ্মি যে বৈশিষ্ট্যমূলক এক্স-রশ্মি যে বর্ণালী, তার সাহায্যে কোনো মৌলের পারমাণবিক গঠনটা সহজে ব্যাখ্যা করা যাচ্ছে। এবং মজলের কাজের এটাই হলো গুরুত্ব। মজলের কাজের পর পর্যায় সারণীতে যে সমস্ত অসঙ্গতি ছিল সেই সমস্ত অসঙ্গতিগুলো সহজে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে এবং মৌলগুলোকে সঠিক স্থানে বসানো সম্ভব হয়েছে। এই পর্যন্ত হয়ে গেল আমাদের অ্যাটম বা পরমাণু চ্যাপ্টারের এক্স-রশ্মি এবং পারমাণবিক সংখ্যা সংক্রান্ত আলোচনা।